ক্রোয়েশিয়া নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো তারা হারিয়ে দিয়েছে পর্তুগালকে। লুকা মডরিচ প্রথমে পেনাল্টি থেকে তিনি গোল করলেন, সেকেন্ড হাফের শুরুতে ডিয়েগো জতা বদলি হিসেবে নেমে তিনি একটা গোল শোধ দিলেন। এরপর ক্রোয়েশিয়া ম্যাচটা জেতার মতো গোলটা পেয়েছে বুদিমিরের কল্যাণে, যেখানে একটা লং রেঞ্জ শট পোস্টে বাধা পড়লো। ক্রিস্টিয়ানো রোনালদো পুরোটা সময় রাগা উঠেছিলেন, তিনি মাঠে নামেননি। এরপর বুদিমিরের হেডেই ক্রোয়েশিয়া ম্যাচটা জিতে নিয়েছে 2-1 গোলে। এবং এরই মাধ্যমে এই দুই দলের কোপা আমেরিকা বলছে ইউরোর প্রস্তুতি মোটামুটি নেওয়া শেষ। এই ম্যাচে কয়েকটা টকিং পয়েন্ট আছে। ক্রোয়েশিয়া পর্তুগালকে হারালো পর্তুগালের মাঠে গিয়ে। ম্যাচের স্ট্যাটের দিকে খেয়াল করলে আপনি জানেন যে ওই জায়গায় আসলে ক্রোয়েশিয়ার জেতার মতো পারফরমেন্সই তাদেরকে ম্যাচটা জিতিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে এই যে এই ম্যাচটায় আমরা কি দেখতে পারলাম যে ক্রিস্টিয়ানো রোনালদোকে আসলে রাখা হলো সাইড বেঞ্চে। ক্রিস্টিয়ানো রোনালদো তো আপনার প্র্যাকটিসেও জয়েন করেছেন শুক্রবার, মানে সবার পরে পর্তুগালের এই দলটার সাথে আল নাসেরের পার্ট শেষ করে তিনি পর্তুগালের এই দলটার সাথে জয়েন করেছেন। এবং এখানে আসলে কয়েকটা বিষয় আছে। বিষয় হচ্ছে যে এই পর্তুগালের দলে ক্রিস্টিয়ানো রোনালদো স্টার্ট করছেন কিনা ইউরোতে, এটা নিয়ে রবার্তো মার্তিনেজ পর্তুগালের কোচ তিনি বলছেন যে এই দলের ড্রেসিং রুমে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যটার নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে রোনালদো সবচেয়ে ইম্পর্টেন্ট এই কথা তিনি বলেন নাই। তার মানে তাকে আসলে রোনালদোকে এখন পর্তুগালের অন্যভাবে দরকার। একে তো তার ক্যারেক্টার, একে তো তার লিডার, এবং একে তো তিনি ক্যাপ্টেন, এই সব কিছু। কিন্তু তিনি স্টার্ট করবেন কিনা আমরা জানি না। পর্তুগালের যে ইউরোর গ্রুপ রয়েছে সেটা খুব একটা ট্রিকি না। হয়তো টুর্নামেন্ট যত সামনের দিকে প্রোগ্রেস করবে তত আমরা সেটা বুঝতে পারবো। তুরস্ক, জর্জিয়া, চেক প্রজাতন্ত্র এই হচ্ছে ইউরোতে পর্তুগালের গ্রুপ। মানে আপনি ধরে নিতে পারেন অ্যাজ এক্সপেক্টেড পর্তুগাল এই গ্রুপ থেকে কোনো অঘটন না ঘটলে হয়তোবা তারা থ্রু করে যাবে। এখান থেকে বিদায় নেওয়াই তো কঠিন। এটা একটা ভালো কথা বলেছেন যে এই গ্রুপ থেকে পর্তুগালের বিদায় নেওয়াটা কঠিন। আচ্ছা, রোনালদোকে লাস্ট কোচ ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম স্টার্ট করার নাই, সেই জায়গায় গঞ্জালো রামোসকে ট্রাই করানো হলো। কালকের ম্যাচেও গঞ্জালো রামোসই কিন্তু আসলে স্টার্ট করেছেন। এরপর হচ্ছে ধরেন ডিয়েগো জতারা সেকেন্ড হাফে নেমেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসেরের হয়ে সবগুলো ম্যাচেই তিনি স্টার্টই করেছেন। তবে ন্যাশনাল টিমের ক্ষেত্রে এটা আসলে কি হবে সেটা মনে হয় টুর্নামেন্ট শুরুর আগে আর বোঝা যাবে না, যদিও পর্তুগালের তো আরও একটা প্রস্তুতি ম্যাচ রয়েছে। তবে এই যে ইয়ার কথা বলছেন, রবার্তো মার্তিনেজের কথা যে বলছিলাম, মার্তিনেজ সাধারণত তার দল নিয়ে বিগ টুর্নামেন্টে গিয়ে একটা ফ্লপ মারেন, এরকম একটা ব্যাপার তার নামের সাথে সেটে গেছে। এটা তার নিজের ব্যক্তিগত চ্যালেঞ্জও বটে। দেখেন, যে দলটা পুরোটা সময় ইউরো কোয়ালিফায়ারে একটা ম্যাচও হারে নাই, এই বছরে তাদের হারের মুখোমুখি হতে হচ্ছে। ইউরো শুরু হওয়ার আগে তাদেরকে হারতে হচ্ছে। এবং এই ম্যাচে হারের পর পর্তুগাল হয়তো নিজেদের ওপরে চাপও খানিকটা বাড়িয়ে নিয়েছে। লুকা মডরিচ পর্তুগালের বিপক্ষে তিনি ইউরোতে গোল করেছিলেন 2008-এ। সেবার তিনি ইউরো শুরু করেছিলেন। ক্যারিয়ারের শেষ ইউরোটা তিনি যখন শুরু করতে যাচ্ছেন তার আগে তিনি পর্তুগালকে হারালেন এবং ওই পেনাল্টি থেকেই গোল করলেন। কি সব পাকে চক্রে গল্প আসলে ঘুরে ফিরে এক বিন্দুতে পৌঁছায় বলা মুশকিল। কিন্তু আমরা যদি পর্তুগালেই থাকি, ক্রোয়েশিয়া নিয়ে আমাদের কথা হবে। পর্তুগালের যে স্কোয়াডটা আমরা পেয়েছি সেখানে গোলকিপার নিয়ে তো আর খুব বেশি আলোচনা করার কিছু নাই। রবার্তো মার্তিনেজের স্কোয়াডে মূল আলোচনা যে গনসালো রামোস না ক্রিস্টিয়ানো রোনালদো, কাকে আমরা স্টার্ট করাবো। আমরা যদি তাদের স্কোয়াডটা একটু একটু করে দেখার চেষ্টা করি, ওতাভিও যিনি ইনজুর্ড হয়ে গেছেন, তার জায়গায় ম্যানচেস্টার সিটি নুনিয়েজকে তারা দলে নিয়েছে। কস্তা, রুই প্যাট্রিসিও, জোসেসা। আমরা যদি ডিফেন্সের চিন্তা করি, রুবেন দিয়াজের সঙ্গে আমরা আগের ম্যাচে দেখেছি হচ্ছে ইনাসিওকে, গনসালো ইনাসিও। হয়তো পেপেই খেলবেন মেইন টুর্নামেন্টে তো আসলে পেপেকে খেলানো উচিত বা হচ্ছে সেরকমই একটা আভাসও কিন্তু মিলেছে, যদিও হাতে কিন্তু আরো অপশনও রয়েছে। এবং আপনি দেখেন ডিয়াগো দালো রয়েছে, কানসালো রয়েছে, মানে আপনার ফুল ব্যাক অপশন নিয়েও কিন্তু খুব বেশি চিন্তা ভাবনার কারণ কিন্তু নেই। ডিয়াগো দালো কাল স্টার্ট করলেন রাইট ব্যাকে, লেফট ব্যাকে কানসেলো পরে নামলেন। মানে কানসেলোকে নামানো হলো আসলে পরে, কারণ কানসেলোর আপনি দুই উইঙ্গেই খেলাইতে পারেন, ফুল ব্যাক হিসেবে রাইট ব্যাক লেফট ব্যাক দুইটাতেই জায়গায় আসলে আমরা লেফট ব্যাকের পজিশনে নুনো মেন্দেসই এগিয়ে থাকার কথা। মিডফিল্ডের দিকে আমরা যদি একটু তাকাই, মিডফিল্ডে পর্তুগালের আসলে কি অবস্থা মিডফিল্ড এবং ফরওয়ার্ড? ব্রুনো ফার্নান্দেজ এই দলটার আমি আগেও বলেছি যে আমার কাছে মনে হয় যে সেই হচ্ছে মেইন ম্যান। ভিতিনিয়া, রুবেন নেভেস, জাও পালিনিয়া,
জাও নেভেস, মাথিয়াস নুনিয়েজ যিনি ডাক পেয়েছেন ওতাভিওর জায়গায়, রোনালদো, জোতা, বের্নার্ডো সিলভা, ফেলিক্স, রাফায়েল লিয়াও, গনসালো রামোস, পেদ্রো নেতো, ফ্রান্সিসকো কনসেনচাও, মানে ফরওয়ার্ড পজিশন তো এক গাদা অপশনস। স্টারডাস্ট স্কোয়াড যদি আমরা বলি, পর্তুগালের ফরওয়ার্ড লাইন কিন্তু তেমনটাই। আপনি হচ্ছে কাকে রেখে কাকে খেলাবেন, ধরেন আপনি ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়েই আপনি স্টার্ট করালেন, নাম্বার 9-এ ক্রিস্টিয়ানো রোনালদোকে রাখলেন, আপনার হয়তো অপশন হচ্ছে বের্নার্ডো সিলভাও কিন্তু সেখানে রয়েছে। সিলভা তো খেলবেন, স্টার্ট করবেনই, কিন্তু কথা হচ্ছে সিলভা কই স্টার্ট করবেন। যদি পর্তুগাল 4-3-3 খেলে তাহলে সিলভাকে কি মিডফিল্ডে স্টার্ট করাবে নাকি আর একটু সামনে স্টার্ট করানো হবে? আবার রাফায়েল লিয়াও কিন্তু, আবার রাফায়েল লিয়াও ব্যাপার যায়, জাও ফেলিক্সকে হয়তো বদলি ছাড়া আর তো উপায় হবে না। তো এই ব্যাপারগুলা পর্তুগালকে ফিগার আউট করতে পারতে হবে। আবার রোনালদোকে নামালে যে পুরনো আলোচনা 2022-এ করতে হয়েছে, যে হাই প্রেসের ব্যাপারটা, রোনালদো প্রেস করবেন, যদি গনসালো রামোসকে আপনি নামান তাহলে রামোসের প্রেসিং যে এনার্জি সেটা তো রোনালদোর সাথে ম্যাচ করবে না এখন। এই ব্যাপারগুলো ইউরোর আগে একটা দেখেন, রোনালদোকে তো তার হোল ক্যারিয়ারেও যে আমরা খুব বেশি কিন্তু হাই প্রেস করতেও আসলে দেখি নাই। সুতরাং ওই জায়গায় কোচের চাওয়াটাই আসলে মূল পরিণত হবে যে উনি আসলে কোনটা চাচ্ছেন। আর ক্রোয়েশিয়ার ব্যাপারটা আপনি দেখেন, ক্রোয়েশিয়া প্রতি টুর্নামেন্টে যায়, কেউ তাদের খাতায় পাতায় রাখে না, কিন্তু এই যে তারা মনে করিয়ে দিল যে আমরা কিন্তু আবার আসছি, ওই লুকা মদ্রিচ, ওই ক্রামারিচ, ওই আন্তে বুদিমির, কোভাচিচ, ঠিক আছে, সবাই আছে, এদেরকে আমরা কতদিন ধরে দেখছি, তাই না? একই সঙ্গে একটানা খেলে যাচ্ছে। ওইটাও মানে বড় টুর্নামেন্টে হিসাব করেন, 18, 22 ওয়ার্ল্ড কাপ, এবং কি ট্রিকি একটা গ্রুপে তারা পড়েছে, স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আরেকটা হচ্ছে আলবেনিয়া। এই গ্রুপে আমার কাছে মনে হয় যে বাদ পড়লে ইতালি বাদ পড়ে যেতে পারে, তার আগে আমার মনে হয় ক্রোয়েশিয়া উঠে যাবে। ক্রোয়েশিয়ার ওপরেই আসলে সেই আশা ভরসা রাখতে হচ্ছে, কারণ তাদের রিসেন্ট যে পারফরমেন্স সেটাই আসলে সেটা প্রমাণ করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.